সবাইকে শুভেচ্ছা। হোমিও রেজিস্ট্রের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ আপনাদের সাথে আমাদের এই টিউটোরিয়াল সেকশনে আজকে ডিএইচএম এর চতুর্থ বর্ষের ক্রনিক ডিজিজের যে আলোচনাটি আমি করছিলাম মায়াজমের পরিচিতি সংক্রান্ত, তারই ধারাবাহিকতায় মায়াজমকে জানা কেন গুরুত্বপূর্ণ বা মায়াজমের গুরুত্বটা কি, কোথায় হোমিওপ্যাথিতে মায়াজমের অবস্থান বা তাৎপর্য কি, এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। কাজে আজকে আমার টপিকটি হচ্ছে মায়াজমের গুরুত্ব বা মায়াজমকে জানা কেন গুরুত্বপূর্ণ। মূলত যে ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজির জনক বলে অভিহিত, যার কেমিস্ট্রিতে যুগান্তকারী জ্ঞান, যার দক্ষতা ও উদ্ভাবনের জন্য এখনও পৃথিবীবাসী তাকে স্মরণ করতে বাধ্য হয়, বিশেষ করে কেমিস্ট্রিতে এবং সর্বস্বীকৃতভাবে, এবং এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজির জনক হিসেবে কিন্তু সর্বপদ্ধতির চিকিৎসকরাই তাকে স্মরণ করেন। তিনি যদি কোনো ধারণা দেন, তা প্র্যাকটিক্যাল কোনো পদ্ধতি হোক কিংবা বিমূর্ত কোনো বিষয়ই হোক, তাকে এক কথায় বাতিল করে দেওয়ার মধ্যে কোনো প্রকারের বুদ্ধিমত্তার পরিচয় কি থাকতে পারে? লিওনার্দো দা ভিঞ্চি যে বিষয়গুলো স্কেচ এঁকেছিলেন, তাকে যদি সম্পূর্ণ অবাস্তব ঘোষণা করে দিয়ে তখনই বাতিল করে দেওয়া হতো, কোনো সম্ভাবনার পাতাতে না রাখা হতো, তাকে নিয়ে চিন্তা করা না হতো, তাহলে হয়তো আমরা আজকে অনেক টেকনোলজি, অনেক উদ্ভাবন থেকেও বঞ্চিত হতে পারতাম। তা মুদ্রা কথাটি হচ্ছে, হানিম্যানের ব্যাপারে এক ধরনের প্রবণতাই রয়েছে যে তাকে বিস্তৃত করে দেওয়া কিংবা তাকে অবহেলা করা। ইভেন আমাদের হোমিওপ্যাথদের মধ্যেও কারোর মধ্যে এই প্রবণতাটি রয়েছে, কিন্তু সেটা আসলেও কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। বোঝার ক্ষেত্রটিতে মায়াজম যথেষ্ট জটিল বিধায় এটি নিয়ে হোমিওপ্যাথিতে বিতর্ক হর হামেশাই কিন্তু চলমান। কাজেই তাকে গভীরভাবে বুঝে নেওয়াটা অপরিহার্য, নয়তো বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ কেবল চিন্তার জটিলতাই বৃদ্ধি করবে। হোমিওপ্যাথি বিভিন্ন সাপ্রেসড বা অবদমনকৃত কেসের মুখোমুখি অবিরতই হচ্ছে, যেখানে রোগীর বহু সংখ্যক লক্ষণ বা রোগটিকে সাপ্রেসড করা হয়েছে, এবং যে কোনো রোগের প্রকৃত চিত্রটি বা সম্পূর্ণ চিত্র উদ্ঘাটন করা আজ একটা কঠিনতম কাজ। কিন্তু এই কাজটি কিন্তু হোমিওপ্যাথিতে অপরিহার্য। যে কোনো রোগী ক্ষেত্রে পূর্ণাঙ্গ চিত্র অনুধাবনের জন্য ব্যক্তির যে ডায়াথিসিস, ডিসক্রেশিয়া বা মায়াজম, সেটা কিন্তু জানা জরুরি, যা সিস্টেমের কলুষতা বা ত্রুটিগুলোর প্রতিনিধিত্ব করে। এই মায়াজম বা এই ডিসক্রেশিয়াগুলো কিন্তু সিস্টেমের যে ত্রুটি আছে তারই কিন্তু প্রতিনিধি। একটা সিস্টেমকে না বুঝতে পারলে, তার ত্রুটিগুলোকে, কলুষতাকে বুঝতে না পারলে তাকে আরোগ্যও করা যায় না। এটি সর্বাংশে সত্য যে মানুষের লক্ষণগুলোর পূর্ণরূপে উৎপাদনের মাধ্যমেই কিন্তু সর্বোচ্চ আদর্শ আরোগ্য সম্ভব, আর তা কেবল কনস্টিটিউশনাল ও মায়াজমেটিক চিকিৎসার মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব। হানিম্যানের উদ্ভাবিত যে ক্রনিক রোগের যে শ্রেণীকরণটি, তার ভিত্তিতে আছে কি ক্রনিক মায়াজম, তার উপরই ভিত্তি করে কিন্তু এই হানিম্যান ক্রনিক রোগের শ্রেণীকরণ করেছেন। মূলত যে এটি অ্যাকিউট, এটি ক্রনিক, এবং ক্রনিক রোগের মধ্যে এই লক্ষণগুলো এই মায়াজমের অন্তর্ভুক্ত, অর্থাৎ তার ভিত্তিতে কিন্তু মায়াজমটি থাকছেই, যা রোগটিকে সম্পূর্ণরূপে এবং যৌক্তিকভাবে আরোগ্য করার লক্ষ্যে করা হয়েছিল, এর প্রতি নিবেদিত। রোগের শ্রেণীকরণে মায়াজমের উদ্ভব কেবল হোমিওপ্যাথি নয়, সম্পূর্ণ মেডিকেল ইতিহাসের জন্যই আসলে গুরুত্বপূর্ণ। কিন্তু মায়াজম তত্ত্বের ব্যাপারে মতানৈক্যের কারণে বিভিন্ন ধর্মী মতবাদের দরুন এবং তাকে বিভিন্ন চিকিৎসক বিভিন্নভাবে ব্যাখ্যা করার যে প্রচেষ্টাটি করেছেন, তার কারণে আজ আর মায়াজমের কোনো একক ব্যাখ্যা নেই। আজকে যদি বলা হয় যে মায়াজম কি, এক কথায় বুঝিয়ে বলুন, আজকে এক একজন চিকিৎসক এক এক রকম উত্তর প্রদান করবেন, আপনারা জেনে রাখুন। আর মহাত্মা হানিম্যান আমাদের যে শিক্ষাটি প্রদান করেন, সেখানে মায়াজমেটিক ধারণাটির একটি দৃষ্টিকোণ, একটি অনন্য দৃষ্টিকোণ থেকে মানুষের সমগ্রতাকে ব্যাখ্যা করে এবং তাকে বুঝতে সহযোগিতা করে। মায়াজম আসলে অদৃশ্য স্বাস্থ্য পরিবর্তনকারী সক্রিয় শক্তি, যা প্রতিটি জীবনের উপর আরোপিত হয়, প্রত্যেকটি জীবনের উপর সাথে সংশ্লিষ্ট থাকে। গর্ভে থাকা অবস্থা থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যা মানুষের সাথে থাকছে, এই মায়াজম প্রতিটি মানুষের মায়ের পেটে আসার ঠিক শুরুর মুহূর্তটিতেই একটি মায়াজমেটিক পরিবর্তনের সূচনা হয়, পরবর্তীতে যার ভিত্তিতে অবিরত তার ব্যক্তিত্ব গঠন এবং বিকাশ সাধন হয়। তার ভিত্তিতে সেই মায়াজমকে নিয়ে, সেই মায়াজমের পরিপ্রেক্ষিতে তার ত্রুটি, তার পরিবর্তনগুলো সাথে নিয়েই তার সামগ্রিক চিত্রটি গঠিত হয়। প্রতিটি শিশু মায়াজমেটিক প্রভাবে আচ্ছন্ন থাকে, আচ্ছন্ন হয় সে সময়।
তার সেটা যে কেবল তার স্বাস্থ্যের প্রবণতাকে কিছু মাত্রায় পরিবর্তন করে তাও কিন্তু না, কখনো কখনো তাকে অকালে ধ্বংসও করে ফেলে, মৃত্যুর অবধারিত করে ফেলে। মায়াজম কেবল মানুষের শারীরিক স্তরের প্রতিরোধ ক্ষমতাকে খালি ধ্বংস করে তা কিন্তু নয়, মানসিক স্তরের সে ক্ষমতাকেও ধ্বংস করতে পারে। সকল প্রকার বিকৃতি, সকল প্রকার বিঘ্ন, জীবনের প্রতিটি কোষে শত সহস্র প্রকার সমস্যা এর দ্বারা উদ্ভব হয়। আমরা দেখতে পাই মায়াজমের অনুপ্রবেশের ক্ষমতা বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন ধরে ক্রমাগত কিন্তু বৃদ্ধিই পাচ্ছে। আজ থেকে 50 বছর আগে মায়াজমের প্রাদুর্ভাবটা যে চিত্র নিয়ে ছিল, যতটুকু সক্রিয় ছিল, তার মিশ্রণ, তার প্রভাব এবং তার ধ্বংসাত্মক প্রবণতা যে রকমটি ছিল, আজকে কিন্তু তার থেকে সম্পূর্ণ ভিন্ন রকম এবং অনেক বেশি আগ্রাসী এবং উগ্র। এর দ্বারা কি বোঝায়? এটি দিয়ে বোঝায় মানব সম্প্রদায় ক্রমাগত আরও বেশি সেন্সিটিভ হয়ে পড়ছে, সে আরও বেশি রোগাক্রান্ত হয়ে পড়ছে, রোগের প্রতি প্রবণ হয়ে পড়ছে। একটি জেনারেশন থেকে পরের জেনারেশনে তার অন্তর্নিহিত অবস্থা আরও সংবেদনশীল হচ্ছে, সংকটময় হচ্ছে। মায়াজম সেই অভ্যন্তরে আরও গভীর থেকে গভীর অনুপ্রবেশ করতে পারছে, তাকে আরও বিকৃত করতে পারছে, পরিবর্তন করতে পারছে। মায়াজম তার অবস্থান আরও সুদৃঢ়ভাবে দখল করতে পারছে, তারা বেশি আরও সক্রিয় হচ্ছে। আজকে একাধিক মায়াজমের একসাথে সক্রিয় হওয়ার ঘটনাটি, যেটি একটা সময় ছিল প্রায় অসম্ভব, এরপর ছিল বিরল, তারপর আজকে বর্তমানে সেটি একটি সচরাচর অহরহর ঘটে যাওয়া ঘটনা। কাজে আমাদের মায়াজমের এই রহস্যময়তা, এর ক্রমাগত অগ্রগতি, স্থিতি, প্রগতি, বিবর্ধন, সুপ্তি, মিশ্রণ, প্রকৃতি, বহিঃপ্রকাশ, নতুন নতুন পরিস্থিতির উদ্ভব প্রক্রিয়া এবং তাদের কাজের যে পরম্পরা আছে, কাজের যে ধরন আছে, কার্যকারণ যে পদ্ধতি আছে বা মডাস অপারেন্ডিকে কিন্তু জানতেই হবে। এ সম্বন্ধে না জেনে কি এসব অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব? এটি ডক্টর হানিম্যান নয় শুধু, সবগুলো মতবাদ শুধুমাত্র যারা মায়াজমেটিক জীবাণুতত্ত্ব বলে বিশ্বাস করেন, মায়াজম জীবাণু, তারা বাদে আর প্রায় প্রত্যেকটি সেক্ট হোমিওপ্যাথির এটাকে জানেন যে একটি বিমূর্ত ডাইনামিক শক্তি হিসাবে। এই অদৃশ্য ডাইনামিক শক্তি, তাকে বিজয় করা সম্ভব, যুদ্ধ করা সম্ভব, পরাজিত করা সম্ভব যদি তার সম্বন্ধে, তার প্রকৃতি সম্বন্ধে এই চর্মচক্ষুতে খালি চোখে না দেখে, তাকে তার সমগ্র গতি প্রকৃতিকে যদি আমরা উপলব্ধি করতে না পারি। প্রতিটি মায়াজমেরই ডিসপোজিশন, ডায়াথিসিস ও ডিজিজের ক্ষেত্রে, প্রিডিসপোজিশনের ক্ষেত্রে একটি অনন্য বিকাশ সাধনের একটি স্বতন্ত্র রূপ নিয়ে পরিগ্রহ হয়। প্রতিটি মায়াজম তার এই বিষয়গুলোতে, এই ডায়াথিসিস, প্রিডিসপোজিশন, রোগের লক্ষণ, এই সমগ্র ব্যাপারগুলোতেই কিন্তু আলাদা, স্বতন্ত্র। এর সুপ্ত অবস্থাও থাকতে পারে, আবার সক্রিয় অবস্থা থাকতে পারে, এর একক অবস্থা থাকতে পারে, মিশ্রিত অবস্থা থাকতে পারে, এর স্তর অনুযায়ী সাজানো থাকতে পারে একাধিক মায়াজম। আজকের ভ্যাকসিনেশন, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিকের ইচ্ছামতো ব্যবহার, বার্থ কন্ট্রোল পিলের ব্যবহার, এই মায়াজমগুলোকে আজকে প্রভূত মাত্রায় সক্রিয় করেছে, বিকৃত, শক্তিশালীও করেছে বলতে গেলে। এই মায়াজমের বিকৃতির ঘটনাগুলোকে আজকে এটা সুবিদিত যে প্রতিটি জেনারেশনের বাচ্চারা ক্রমাগত অধিক থেকে অধিক গভীরতর রোগে আক্রান্ত হচ্ছে। তাদের ভাইটালিটি এবং শারীরিক শক্তি, এই দুই দিক দিয়েই ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। বহু প্রকারের মায়াজমেটিক বহিঃপ্রকাশ তাদের মধ্যে আজকে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে অটিজম, লার্নিং ডিসঅর্ডার, ক্যান্সার, ক্রিমিনাল বিহেভিয়ার থেকে এমন কিছু নেই যে আমরা আজকে বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি না, এমন কোনো জটিল পরিস্থিতি, জটিল রোগ নেই। কাজেই এর গুরুত্ব প্রসঙ্গে এই কারণেই ডক্টর জেন কাঞ্জিলাল বলেন, Hahnemann's theory of miasmatic origin of chronic disease is a most fundamental and original approach to the understanding of the phenomena of disease from the evolutionary point of view. It approaches the specific from the general frame and incorporate within the concept of causation as well as that of concomitance, which together form the basis of the concept of totality of symptoms on which the portrait of disease rests. এটা অর্গাননের 5 এবং 6 নম্বর অ্যাফোরিজমের ভিত্তিতেই ডক্টর জেন কাঞ্জিলাল কথাগুলো বলেছিলেন, যেখানে তিনি বলছেন যে বিকাশের দৃষ্টিকোণ থেকে রোগের ঘটনা পরম্পরা অনুধাবনের ক্ষেত্রে ক্রনিক রোগগুলোর মায়াজমেটিক উৎপত্তি সংক্রান্ত হানিম্যানের তত্ত্ব হচ্ছে সবচেয়ে মৌলিক ও প্রকৃত অ্যাপ্রোচ।
একটি নির্দিষ্ট সাধারণ থেকে সার্বিক সমগ্রতার কাঠামোতে উত্তরণের পন্থা, অর্থাৎ যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম ইন্ডাকটিভ মেথড অফ থট, ইন্ডাকটিভ মেথড অফ ইনভেস্টিগেশন। এই নির্দিষ্ট সাধারণ থেকে সার্বিক সমগ্রতার কাঠামোতে উত্তরণের পন্থা, এবং এটি কারণ তত্ত্ব ও সেই সাথে আনুষঙ্গিকতার ধারণাটির প্রবর্তন করে, যার সম্মেলন লক্ষণ সমগ্রতার ভিত্তিতে প্রস্তুত করে যার উপর রোগচিত্রটি দাঁড়িয়ে থাকে। তো কতটুকু গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য তা বোঝানোর জন্য জেএন কাঞ্জিলাল এই কথাগুলো বলেছিলেন। সবচেয়ে বড় প্রশ্ন, রোগের কারণ যদি মায়াজম হয়, তাহলে তাকে না জেনে, এমনকি বিশেষভাবে না জেনে, একদম নখদর্পণে না এনে কিভাবে একজন চিকিৎসক নিজেকে নিদেন পক্ষে হোমিওপ্যাথ বলে দাবি করতে পারে? মানুষের রোগ যদি আমরা আরোগ্য করতে চাই এবং সেখানে যদি মায়াজম আমরা আরোগ্য করতে না পারি, তাকে চিনে নিয়ে বুঝে নিয়ে, তাহলে কিভাবে আমরা আরোগ্য করেছি বলে দাবি করতে পারি? অসুস্থতা হচ্ছে ভাইটাল ফোর্সের ভারসাম্যহীনতা, আরোগ্য হচ্ছে সেই ভারসাম্যে ফিরিয়ে আনা। কাজে হোমিওপ্যাথিক ওষুধ কেবল কিছু লক্ষণকে সাদৃশ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়ে আরোগ্য করবে, এই লক্ষ্যে নির্বাচিত হতে পারে না। তাকে আরও অনেক গভীরতর প্রদেশের সাথে সদৃশ হতে হয়। এ ব্যাপারে লাগডি স্কিপার কি বলেছিলেন? উই নিড টু অ্যাভয়েড ট্রিটিং ক্রনিক ডিজিজেস অ্যাজ ইফ দে আর অ্যাকিউট ওয়ান্স, as is often done in allopathic practice. The error result from not understanding and adhering to the miasmatic theory so well set forth by Hahnemann in his chronic diseases. অর্থাৎ আজকে আমরা একটি ক্রনিক রোগকে যেভাবে অ্যালোপ্যাথরা করে থাকেন, যে অ্যাকিউট হিসেবে বিবেচনা করা, একটা রোগ হয়েছে, একটা লক্ষণ হয়েছে, তাকে সারিয়ে ফেলো, উপশম দাও, সেই লক্ষণের ভিত্তিতে ওষুধ দিয়ে তাকে ভালো করে দাও, সেই ভিত্তিতে আমরা ক্রনিক ডিজিজকে চিন্তা করতে পারি না। এই রকমটি ঘটে কেন? আমরা এই ক্রনিক ডিজিজের সাথে যে হানিম্যানের যে মায়াজমেটিক তত্ত্বটি যুক্ত আছে তাকে ঠিক মতো বুঝতে পারিনি বলে। এই কারণে এই ভুলগুলো আমরা করে থাকি। অর্থাৎ যখনই আমরা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্টের সময় একটি রোগীর ক্ষেত্রে যখন আমরা সেই লক্ষণের উপরে যেতে না পারবো, তখন আসলে আমরা এক ধরনের অ্যাকিউট ট্রিটমেন্টই করে যাচ্ছি, সেই লক্ষণের ভিত্তিতে তাকে উপশম দেওয়ার চেষ্টাটি করে যাচ্ছি। সদৃশতার বহু মাত্রা থাকে। যখন আপনাকে সাদৃশ্যতার মাত্রার দিক দিয়ে গভীরতর লেভেলে না যাবেন, ডক্টর হানিম্যান যে লেভেলে এই মায়াজমের কথাটিকে উল্লেখ করেছিলেন, যে লেভেল থেকে তিনি এই মায়াজমকে বিবেচনা করেছিলেন, ততক্ষণ পর্যন্ত আসলে আপনি শুধুমাত্র অ্যাকিউট চিকিৎসাই করে গেলেন, যেভাবে করে যায় অ্যালোপ্যাথরা সমস্ত ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, তারা এইভাবেই বিবেচনা করে। ডক্টর হানিম্যানের ডিফারেন্সটা হচ্ছে এটাই, যে অন্যান্য সমস্ত চিকিৎসা পদ্ধতি যেখানে রোগকে শুধুমাত্র লক্ষণেই সীমাবদ্ধ রেখেছে অথবা কিছু সংখ্যক লক্ষণকে মিলিয়ে একটি নামের মধ্যে সীমাবদ্ধ রেখেছে, হানিম্যান তার থেকে অনেক গভীরে যেতে পেরেছিলেন। লাগডি স্কিপার সেটাই বলছেন যে এই ভুলটি আমরা করি কারণ আমরা সেই ব্যাপারটি বুঝতে পারি না। এবং হানিম্যান ক্রনিক রোগের ট্রিটমেন্টের ব্যাপারে কেবল এই লক্ষণের কথাও বলেননি, তিনি কিন্তু সিমটমস অ্যান্ড কন্ডিশন বলেছিলেন। ক্রনিক রোগের ট্রিটমেন্টের ব্যাপারে তিনি বলেছিলেন, ফ্রম দিস আনডিউবেটেবল ট্রুথ দ্যাট বিসাইড দ্য টোটালিটি অফ দ্য সিমটমস উইথ কনসিডারেশন অফ অ্যাকম্পানিং মডালিটিস, nothing can by any means be discovered in disease where they could express their need of aid. It follows undeniably that the sum of all the symptoms and conditions in each individual cases of disease must be the sole indication, the sole guide to direct us in the choice of a remedy. এটা অর্গান অফ মেডিসিনের 6th এডিশনের 18 নম্বর অ্যাফোরিজম। এই অ্যাফোরিজমটিতে ডক্টর হানিম্যান কিন্তু ক্রনিক রোগের সাম টোটালের ব্যাপারে শুধুমাত্র লক্ষণের কথা বলছেন না, তিনি বলছেন সাম অফ অল দ্য সিমটমস অ্যান্ড কন্ডিশন ইন ইচ ইন্ডিভিজুয়াল কেসেস অফ ডিজিজ মাস্ট বি হোল ইন্ডিকেশন। ডক্টর হানিম্যানের শেষের জীবনের যে কাজগুলো, সেগুলো প্যারিস কেস বুকে আসলে নোট করা রয়েছে। সেখানে যদি শেষের জীবনের কাজগুলো দেখতে পাই, তাহলে দেখতে পাবো তিনি সে সময়টাকে বিশেষভাবে এই মায়াজমের উপরই গুরুত্ব আরোপ করে চিন্তা ভাবনা করছিলেন। সে সময় কিন্তু এগুলো নিয়েই পরীক্ষা নিরীক্ষা করছিলেন। আর এই কারণেই ওই সময়ে সোরার প্রাদুর্ভাব ছিল সবচাইতে বেশি। 1800 সালের বা 1900 সালের আগ পর্যন্ত এই সময়টিতে সবচাইতে বেশি ছিল সোরার প্রাদুর্ভাব। এ সময় সাইকোটিক বা সিফিলিটিক মায়াজম হিসেবে এর প্রাদুর্ভাবটি ততটা শক্তিশালী ছিল না। ফলাফলস্বরূপ সে সময়ে ডক্টর হানিম্যান অধিকাংশ রোগীতেই ট্রিটমেন্ট শুরু করতেন একটি পর্যায়ে গিয়ে শুধু সালফার দিয়ে।
এই কারণে প্যারিস কেস বুকের বেশিরভাগ কেসের প্রায় 70% 80% কেসের শুরুতেই দেখা যায় তিনি সালফার ব্যবহার করেছিলেন। শুধু তাই নয়, সেখানে আরও বহু রকমের পরীক্ষা নিরীক্ষার উল্লেখ রয়েছেন হানিম্যানের জীবনের শেষের দিকের পরীক্ষা নিরীক্ষাগুলোতে, এবং আমরা দেখতে পাই সেখানে তিনি ব্যাপকভাবে রোগের মায়াজমেটিক অরিজিন এবং তাকে প্রতিরোধ নিয়েই সবচেয়ে বেশি গবেষণা করেছিলেন। আমরা আর সপ্তম সংস্করণটি পাইনি, ডক্টর হানিম্যান ষষ্ঠ সংস্করণের পর আরেকটি সংস্করণ দিয়ে যেতে পারেননি। যদি তা পাওয়া যেত তবে সেখানে হয়তো এই ব্যাপারে আরও অনেক বেশি আলোকপাত তিনি করতে পারতেন। কারণ বলতে গেলে ডক্টর হানিম্যান মায়াজমের তত্ত্বটি শুধু সূচনা করে যেতে পেরেছিলেন, তিনি কিন্তু এর সম্পূর্ণ বিকাশ বাস্তবিক পক্ষে করে যেতে পারেননি, কিন্তু নিখুঁতভাবে তিনি তার সূচনা করে গিয়েছিলেন, যার সত্যতা আজও আমরা দেখতে পাচ্ছি। তিনি তার মূল ধারণাটি দিয়ে গিয়েছিলেন এবং তিনি যা বলেছিলেন তা হচ্ছে এই ক্রনিক রোগগুলো আসলে একটি মানুষের শরীরে যে লক্ষণগুলো দেখা দেয় তা হচ্ছে তার অভ্যন্তরে থাকা, তার ভিত্তিতে থাকা প্রকৃত রোগটির একটি আংশিক চিত্র মাত্র। তিনি সোরাকে কিভাবে সাজালেন? তিনি বহু সংখ্যক রোগীতে বহু সংখ্যক লক্ষণ দেখতে পেলেন, যেগুলোর সবগুলোর উৎপত্তি হয়েছিল সেই অতীতের চুলকানিযুক্ত চর্মোদ্ভেদকে সাপ্রেস্ট করার মাধ্যমে। তিনি কি বললেন? তিনি বললেন যে সেই একই সোরা 40 জন লোকের শরীরে 40 রকমের লক্ষণ দেখা দিয়েছে, কিন্তু তার মূলে একই মায়াজম। কাজেই এই সমস্ত লক্ষণ ওই একটি রোগের, তিনি রোগ বললেন একটিকে, তা হচ্ছে কি? সোরাকে। এবার তাকে তার লক্ষণ বললেন এগুলো এগুলো হতে পারে, এবং অ্যান্টিবায়োটিক ওষুধের যে ধারণা, তিনি যে অ্যান্টিসেরিক মেডিসিনের লিস্ট করলেন, সেগুলো কিভাবে করলেন? ওই লক্ষণ, এই সার্বিক লক্ষণ যে ওষুধগুলো তৈরি করতে পারে সেই ওষুধগুলোকে তিনি অ্যান্টিসেরিক ওষুধ বলে অভিহিত করলেন। আজকে যদি আমরা সেই রোগকে, সেই অভ্যন্তরে ভিত্তিতে থাকা রোগকে আরোগ্য করতে চাই, শুধু লক্ষণকে নয়, শুধু অ্যালোপ্যাথিক চিন্তা মোতাবেক কিছু লক্ষণের যোগফলকে নয়, লক্ষণ সমষ্টি বললে যে কথাটি আসলে বোঝায় অনেকেই বুঝে নেন, যা তা হচ্ছে একজন মানুষের শরীরে 20টি লক্ষণ আছে, 20টি লক্ষণের সমধর্মী একটি ওষুধ দিতে হবে, সদৃশ্য এই 20টি লক্ষণ কোন ওষুধটিতে আছে সেই ওষুধটি তাকে দিতে হবে। সর্বক্ষেত্রে কিন্তু কথাটি এত সরল নয়, অতি সাধারণীকরণ করলে হবে না, ওভার জেনারেলাইজেশন করলে আমরা প্রতি পদক্ষেপেই ভ্রান্তিতে পতিত হব। মনে রাখবেন, সবগুলো জিনিস এত সরল নয়। ক্রনিক ডিজিজের বেলায় ডক্টর হানিম্যান বলছেন যে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই রোগীটির উপশম হবে, কিন্তু তার অভ্যন্তরে থাকা রোগটি ওই লক্ষণ কয়টির চাইতেও অনেক বেশি শক্তিশালী। সেখানে সেই মায়াজমকে দূর করার জন্য আরও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে, এবং রোগকে বিবেচনা করতে হবে শুধুমাত্র ওই 20টি লক্ষণ নয়, তার অভ্যন্তরে থাকা সেই ভিত্তিটিকে সহ। এটি ডক্টর হানিম্যানের শিক্ষাটি ছিল। শেষ জীবনে তিনি এটি নিয়েই পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, আর এভাবেই রোগটিকে বুঝে নিয়েই আমাদের রোগটিকে আরোগ্য করতে হয়। কাজে মায়াজমকে না বুঝতে পারলে, এই তত্ত্বটিকে ধারণা করতে না পারলে, এর প্রকৃত স্বরূপকে বুঝতে না পারলে আপনি মানুষকে সত্যিকারে আরোগ্য করেছেন এটা বলার কোনো উপায় নেই। তো আজকে শুধুমাত্র এটাই আমি বলছি আজকের আলোচনায়, যে এটি কেন জানা গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রটিতে বলছি, যে এটি যদি রোগ হয়ে থাকে এবং ডক্টর হানিম্যান যদি এটিকে লক্ষণের পিছনে থাকা প্রকৃত শত্রু বলে অভিহিত করে থাকেন, আর আপনি যদি তাকে আরোগ্য করার উপায়টি না শিক্ষা করতে পারেন, এই অদৃশ্য শক্তিকে যদি ঘায়েল করার পদ্ধতি যদি নাই শিখতে পারেন, তাহলে আপনি শুধুমাত্র অ্যালোপ্যাথিক পদ্ধতিতে কিছুটা উপশম দিচ্ছেন মানুষকে, যা ডক্টর হানিম্যান প্রথম জীবনে করতেন এবং জানিয়ে তিনি নিরাশ ছিলেন। ঠিক সেই কাজটি করে যাচ্ছেন। আপনি সত্যিকারের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারলেন না, কাজেই আপনি সত্যিকারের প্রকৃত হোমিওপ্যাথও হতে পারলেন না। আমি ডক্টর শাহিন মাহমুদ নিজেই মায়াজমের ব্যাপারে উদাসীন ছিলাম প্রথম জীবনে, এবং ডক্টর হানিম্যান যে প্রবলেমগুলোতে পড়েছিলেন সেই প্রবলেমে স্বাভাবিকভাবেই আমিও পড়েছি, আমাদের মতো শত সহস্র চিকিৎসক যারা মায়াজমকে উপলব্ধি করে এগোচ্ছেন না তারাও পড়ছেন অবিরত। সেই সময়টিতে আমরা রোগকে দেখতে পেতাম না, শুধু লক্ষণকেই দেখতে পেতাম। লক্ষণের পিছনে রোগের যে সামগ্রিক চিত্র আছে সেটাকে আর আমাদের চোখে পড়তো না, এখনও পড়ে না। যারা মায়াজমকে ঠিকমতো উপলব্ধি করতে না পারবেন, তাকে চিনে বুঝে তাকে প্রতিহত করতে না পারবেন। আজ থেকে 250 বছর আগে ডক্টর হানিম্যানের দেওয়া প্রবলেমগুলো, যেসব প্রবলেমগুলোর সম্মুখীন তিনি হয়েছিলেন, যে মানুষ আরোগ্য হয় না, শুধু রোগ ফিরে ফিরে আসে, শুধু বারবার রোগ দেখা দেয়, এই ব্যাপারগুলোই ঘটতে থাকবে। যদি কোনোভাবে আপনি তাকে থামাতে পারেন তবে দেখা যাবে আপনি তাকে সাপ্রেস্ট করে দিয়েছেন। রোগ ভিন্ন মূর্তিতে আরও খারাপভাবে আরও পরবর্তীতে দেখা দিচ্ছে। কাজেই মানুষকে বাঁচাতে গেলে, তার রোগের এই অগ্রগতিকে রোধ করতে গেলে
সম্পূর্ণ রোগটিকে উৎপাদিত করতে গেলে যে ব্যাপারে বলা হয় হোমিওপ্যাথি মানুষের রোগের গোড়ার থেকে উৎপাদিত করে, গোড়ার থেকে সারায়, সত্যিকারের গোড়া কোনটি? লক্ষণগুলো গেলেই গোড়া চলে গেল? নো, লক্ষণগুলো হচ্ছে তার বহিঃপ্রকাশ, গোড়া নয়। গোড়া যদি দূর করতে হয় তবে দূর করতে হয় মায়াজমকে। তো হোমিওপ্যাথি সম্বন্ধে এই যে কথাটি বলা হয় যে গোড়ার থেকে রোগকে সারাতে গেলে লক্ষণ যেন আর ফিরে না আসে, রোগ যেন আর ফিরে না আসে, রোগী যেন ক্রম উন্নতি লাভ করে, সার্বিকভাবে উন্নতির পথে যেতে পারেন, এই ব্যাপারগুলো নিশ্চিত করতে হলে আপনাকে অবশ্যই মায়াজম সম্বন্ধে অবধারিতভাবে জানতে হবে। আপনারা ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধে শত সহস্র জ্ঞান রাখতে পারেন, আপনি লক্ষণ দেখে বলে দিতে পারেন যে কোন ওষুধটি তার প্রয়োজন হবে, কিন্তু মনে রাখবেন সর্বসাকুল্যে মায়াজম সম্বন্ধে জ্ঞান না থাকলে বহু সময়ই এত সমস্ত জ্ঞান নিয়ে আপনি শুধুমাত্র সাপ্রেসটি করে যাবেন, রোগীকে কোনোদিনও আরোগ্য করতে পারবেন না। কারণ ডাক্তার হানিম্যানের ম্যাটেরিয়া মেডিকার জ্ঞান আমার আপনার চাইতে কোনো অংশেই কম ছিল না। অত বেশি জ্ঞান থাকা সত্ত্বেও তিনি অবশেষে বাধ্য হয়েছিলেন মায়াজমকে আবিষ্কার করতে। যাই হোক, আগামী ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলাপে যাব, সেই সময়ের পটভূমি নিয়ে। কিন্তু আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম, এই হোমিওপ্যাথিতে মায়াজমের গুরুত্ব কোথায়, মায়াজমটি কেন জানা গুরুত্বপূর্ণ, এটি সম্বন্ধে আমাদের কেন ভালো মতো বুঝে নিতে হবে। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা সেই প্রশ্নটির উত্তর পেয়েছেন। মায়াজম একটি বিস্তৃত ক্ষেত্র, এটাকে আমাদের বুঝে নিতেই হবে। এর গুরুত্ব সম্বন্ধে আপনারা যদি বুঝতে কোথাও কোনো ঘাটতি থাকে আমাকে জানাবেন, পরবর্তীতে আমি সেই ব্যাপারে প্রয়োজনে আরও বিস্তৃত আলোচনা করব। এবং কোনো প্রশ্ন থাকলেও আপনারা অবশ্যই উল্লেখ করতে পারেন। আমাদের এই মায়াজম সংক্রান্ত আলোচনার সিকুয়েলে আমি সেই আলোচনাগুলো করব যেগুলো আপনাদের জিজ্ঞাসা থাকবে। এই মায়াজম সংক্রান্ত আলোচনার ধারাবাহিকতায় পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবসময় আমাদের সাথে থাকার জন্য, উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।